স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনের ভোট শেষে চলছে গণনা। অনিয়মের অভিযোগে ছাত্রদল সমর্থিত ভোট বর্জন। নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন। এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা মিশন শুরু আজ। আবুধাবিতে রাত 8:30টায় প্রতিপক্ষ হংকং। শুরুতেই ক্যাম্পাসে ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট শেষে এখন গণনার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল 5টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 21টি হলের 224টি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট শেষ হওয়ার 1 ঘণ্টা আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী এম এ হালিম। তার কাছে জানবো সবশেষ তথ্য। হালিম, ভোট গণনা কি পর্যায়ে আছে, আর ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করার পর সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? দেখুন, 5টার থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি কয়েকটি হলের যে ব্যালট পেপার সেগুলো আসতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে আমার পিছনে যে 3 তলা দেখতে পাচ্ছেন, এই 3 তলার কিন্তু যে নির্বাচন কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়া হল সহ কয়েকটি হলের এখানে ব্যালট পেপার আসছে। তো আমি যদি আপনাকে একটু দেখাই আমার ক্যামেরার মাধ্যমে, যে এখন এই মুহূর্তে আরেকটি গাড়ি চলে আসলো, সেই গাড়িতে কিন্তু ব্যালট পেপারের বাক্স রয়েছে এবং সেই ব্যালট পেপারের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছে এবং তারা এই ব্যালট পেপারগুলো নিয়ে তারা 3 তলায় অবস্থিত যে নির্বাচন কমিশনের কার্যালয় সেখানে তারা নিয়ে যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে একজন পুলিশ বাহিনীর সদস্য তারাও রয়েছে এই ব্যালট পেপারে, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই জন্য আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি হল থেকে যে ব্যালট পেপার গুলো আনা হয় সেই ব্যালট পেপারের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তো এখানে কিন্তু আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল, তো 21টি হলের এখানে 10টি হচ্ছে ছাত্রী হল এবং 11টি ছাত্র হল। তো এই 21টি হলের যে ব্যালট পেপার, তো এখানে আস্তে আস্তে একটু সময় লাগবে। তো সময় আসার পরই কিন্তু হয়তো চূড়ান্তভাবে এই গণনাগুলো শুরু হবে। এখন প্রত্যেকটি ব্যালট পেপার বাক্স খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই সাথে আরেকটি বিষয়, যেটি বিকালবেলার দিকে যেটি আমরা 4টার দিকে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগে তারা কিন্তু এই নির্বাচন বয়কট করেছে। যদিও এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা বা অন্য কাউদের প্রতিক্রিয়া আমরা এখন দেখতে পাইনি। এই মুহূর্তে আসলে কিন্তু এই যে এখন নির্বাচন শেষ হয়েছে সেই নির্বাচনের ব্যালট পেপারগুলো এখানে সময় মতো এখানে আনা এবং এগুলো গণনা দেওয়া, এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে কিন্তু এখন যে একটি প্রতীক্ষা, এখন যে কখন আসলে এই নির্বাচনে কি ফলাফল দাঁড়ায় এবং কে এই নির্বাচনে হয়, এবং সেই বিষয়টাই কিন্তু এখানে সবাই অপেক্ষা করছেন। তো এই ছিল আনোয়ার আমার কাছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। জুলাই সনদের ভিত্তিতে জামায়াত ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সংবিধান ছাড়া অন্য যে কোনো সংস্কার সরকার অধ্যাদেশের মাধ্যমে করতে পারবে বলে আলোচনা সভায় মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা জানান, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে, তবে অনেক বিষয়ে তারা এখনও ঐক্যমত্যে পৌঁছতে পারেননি বলে জানান। বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, জুলাই সনদে যেসব সুপারিশ প্রদান করা হয়েছে তা বাস্তবায়নের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই
আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব প্রশ্নে আমরা ঐকমত্য এসেছি সেই সব প্রশ্ন বাস্তবায়ন করতে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন, এই রকম একটি আইনি বিধান তৈরি করা ব্যাপারে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। যে এর মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের, সেই আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করতে চান, আমরা সকলেই চাই। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, সেই সহযোগিতা অব্যাহত থাকবে আমি আশা করি, এবং আমরা একটা পরিণতির দিকে অগ্রসর হতে পারব। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় এডিস মশা নিয়ন্ত্রণ, কিন্তু রাজধানী সহ সারা দেশে কার্যক্রম প্রশ্নবিদ্ধ। ঢাকা দক্ষিণ সিটির অবস্থা বেশ নাজুক। নাগরিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মশা বাড়ছে। মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া দেওয়া আর লার্ভা ধ্বংস করতে পানি জমে থাকা স্থানে ওষুধ ছিটানো, এই দুইভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করে সিটি কর্পোরেশন। বাসাবাড়ির আশপাশ, নির্মাণাধীন ভবন ও রাস্তায় মাঝে মধ্যে এমন ওষুধ ছিটাতে দেখা যায়, কিন্তু এই কার্যক্রম মশা নিধন বা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত নয় বলে অভিযোগ নগরবাসীর। ওষুধ মনে হয় না এই বছর শুরু হওয়ার পর তো ওষুধ দিচ্ছে। মশার ওষুধ এখন আগে দিত, এখনই ডাইরেক্ট দিতেছে না, কত সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত দিতেছে না। আমরা ওই যে আপনার দোকানে বেচে 200 টাকা একটা ওষুধের দাম, ওটা না স্প্রে করি। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে ব্যক্তিগতভাবে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। 5ই আগস্টের পরে তো আসলে অনেক পরিবর্তন হয়েছে। আবার আপনারা জানেন যে আমাদের 1.5 মাস অফিস বন্ধ ছিল, সেখানে অনেক কিছু শিডিউল চেঞ্জ হয়েছে। জোনে যখন মশার কাজ করে, যেখানে লার্ভা পাওয়া যায়, মশার লোকরা যায়, কারণ 13 জন আছে কন্টিনিউয়াসলি ওরা ঘুরে, তো সেখানে যেখানে পায় ওরা কথা বলে পারে না, যে না এটা কন্ট্রোল হচ্ছে না, তখন ম্যাজিস্ট্রেট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গিয়ে মোবাইল কোর্ট করে তাদেরকে হয়তো জরিমানা করে। সিটি কর্পোরেশন তো আমাদের বাড়ির ভিতরে যে করবে না, সিটি কর্পোরেশন রাস্তাঘাটে করবে, বাড়ির আশেপাশটা করতে পারে। তা আমার বাসায় যদি ফুলের টবে পানি থাকে, বা আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যদি টাঙ্কির চারিদিকে পানি জমে থাকে, বৃষ্টি পানি হোক, যে পানি হোক, বা কোনো একটা কন্টেনারে যদি পানি জমে থাকে, সেটা তো সিটি কর্পোরেশন কিছু করতে পারবে না। চলতি বছর সারা দেশে 35,000-এর মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাল শহরে আন্তনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে 3টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়, তবে একাধিক রেলওয়ে ট্র্যাক থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি শেষে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে। কারিগরি টিম কাপলিং হুক মেরামত করার পর 1টা 5 মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার সড়কগুলোতে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিএনপি, জামায়াত সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। কমিটির দাবি, জেলার 9টি উপজেলার বিভিন্ন সড়কের অন্তত 2 শতাধিক স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নেন। এর ফলে বাগেরহাট জেলা কার্যত অন্য সকল জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে আন্তঃজেলা সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এদিকে ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে 2 পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ আহত হয়েছে 1/2 শতাধিক। পুলিশ জানায়, উপজেলার যশকেশরী গ্রামে নাবেল মিয়ার ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে একই গ্রামের নাইমের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল নাইমের বাবা নবীন মিয়ার সঙ্গে বাক বিতণ্ডা হয়। এর জেরে দুপুরে 2 পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 50 জনেরও বেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুলাই আন্দোলনে 19 জুলাই রাজধানীর খিলগাঁওয়ে একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন সহ 3 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন হতে পারে 16 সেপ্টেম্বর। বৃহস্পতিবার শুনানি শেষে অভিযোগ গঠনের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক। এই মামলায় গ্রেফতার এক আসামি এসআই সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে চিফ প্রসিকিউটর অব
সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। পলাতক 4 আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেন অব্যাহতির আবেদন করেন। পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তার ভিত্তিতেই ফরমাল চার্জ দাখিল করা হয়। আজকে এই 5 জন আসামির বিরুদ্ধে ওই ঘটনার 3টা বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল। আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। আন্তর্জাতিক নেপালে তরুণদের বিক্ষোভে সরকার পতনের পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দেশটির সেনাবাহিনী। তবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বুধবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করেছেন। তবে ঐক্যমত্য না হয় বৈঠক থেকে বেরিয়ে যান আন্দোলনকারীরা। এদিকে পদত্যাগের পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক লিখিত বার্তায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা নিজের পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেন। 3 দিন হোটেলবন্দি থাকার পর নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। গত সোম থেকে বুধ এই 3 দিন নেপালে এক প্রকার হোটেলবন্দি ছিলেন ফুটবলাররা। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেল 4:40 দেশে ফেরেন ফুটবলাররা। বাংলাদেশ নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও ছিলেন একই ফ্লাইটে। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে গত 3 সেপ্টেম্বর নেপাল যায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। 6 সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হয় গোলশূন্য ড্র। 9 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা স্থগিত করা হয়। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আর অন্তত 72 জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন 53 জন। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো অন্তত 64,656 জনে। বার্তা সংস্থা আনাদুলুর তথ্য অনুযায়ী পশ্চিম গাজা শহরে বাস্তুচ্যুত পরিবারের তাঁবুতে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে 2টি ফিলিস্তিনি পরিবারের অন্তত 15 জন নিহত হন। উত্তর পশ্চিম গাজার নাসির স্ট্রিটে বাস্তুচ্যুতদের অপর একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও 5 জন নিহত হন। ইয়েমেনের রাজধানী সানার আল জাওয়াফে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার চালানো এ হামলায় অন্তত 35 জন নিহত ও 118 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় অন্তত 10টি যুদ্ধবিমান থেকে 15টি বোমা ফেলা হয়। হামলার সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল হুতিদের সামরিক শিবির, সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার। ইসরায়েলি আগ্রাসন এবং অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থানে নিতে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন নিখোঁজ রয়েছেন অন্তত 10 জন। বার্তা সংস্থা এপি বলছে, সোমবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে 2টি প্রদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ এবং পর্যটন দ্বীপ বালিতে বন্যা ও ভূমিধস হয়েছে। বন্যায় বালির রাজধানী ডেনপাসারের প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দাদের পাশাপাশি অনেক পর্যটকও বিপাকে পড়েছেন। শহরটিতে 2টি ভবন ধসে পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবেলায় প্রায় 200 উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্রিকেট এশিয়া কাপের ট্রফি জয়ের মিশনে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে বি গ্রুপের এই ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। 3 বার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চায় লিটন দাসের দল। 2014 বিশ্বকাপে বাংলাদেশকে 2 উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় তোলে হংকং। তবে সময় পাল্টেছে, কিন্তু 11 বছর আগে সেই সাফল্য ভোলেনি তারা। পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া দলটি এবারও চায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে। দলের নেতৃত্বে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার ইয়াসি মোর্তুজা এখন পর্যন্ত দেশের হয়ে 63টি টি20 ম্যাচে রান করেছেন 746, পাশাপাশি শিকার করেছেন 70টি উইকেট। দলটিতে আছেন টি20 টুর্নামেন্টের ইতিহাসে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার বাবর হায়াত। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত জিসান আলী, নিজাকত খানের পাশাপাশি 5 ভারতীয় বংশোদ্ভূত আংশুমান রথ, আয়ুষ শুক্লা ও কিঞ্চিত শাহের মতো ক্রিকেটাররা।
পচা শামুকে পা কাটতে চায় না টিম বাংলাদেশ, তাই বেশ সাবধানী লিটন দাসের দল। 2012, 16 এবং 18-তে এশিয়া কাপে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবার অধরা ট্রফিটা নিজেদের করে নিতে চায় টাইগাররা। সবশেষ 3টি টি-20 ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। শেষ 10 ম্যাচে 6টিতে জিতেছে লিটন দাসের দল, হেরেছে 4টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাকসু নির্বাচনের ভোট শেষে চলছে গণনা, অনিয়মের অভিযোগে ছাত্রদল সমর্থিতদের ভোট বর্জন। নেপালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন। এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা মিশন শুরু আজ, আবুধাবিতে রাত 8:30টায় প্রতিপক্ষ হংকং। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।